বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সুজন মিয়া, সহকারী শিক্ষক দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, দিলালপুর বাজিতপুর, কিশোরগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। আর এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই যে যেখানেই থাকো, বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকের পাঠ, প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ অর্থায়নের উৎস। অর্থায়নের উৎস। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে তোমাদেরকে নিয়ে কথা বলছি যে অর্থায়ন কাকে বলে এবং অর্থায়নের শ্রেণী বিভাগ। আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে কথা বলবো অর্থায়নের উৎস নিয়ে। তো অর্থায়ন কি বিষয়টা তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসে জানতে পেরেছ এবং অর্থায়নের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা জানতে পেরেছ। আজকের আমাদের যে মূল বিষয় তা হচ্ছে অর্থায়নের উৎস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের শিকড় ফল হবে অর্থায়নের উৎস সম্পর্কে জানতে পারবে এবং অর্থায়নের উৎসের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমরা জানতে পারবে। তো শিক্ষার্থী, অর্থায়ন কি বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অর্থায়নের সংজ্ঞা বলে যাচ্ছি। অর্থায়ন হচ্ছে তহবিল গঠন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ করা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করার জন্য যে টাকার প্রয়োজন তার তহবিল গঠন করাকেই অর্থায়ন বলা হয়। তো আজকে আমরা জানবো অর্থায়নের উৎস। এই তহবিল গঠন আমরা কোন কোন জায়গা থেকে, কিভাবে, কার কার কাছ থেকে এনে সংগ্রহ করব, এই সম্পর্কে যে জানার উপায় তাকে বলা হবে অর্থায়নের উৎস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অর্থায়নের উৎস সম্পর্কে তোমাদের সাথে কথা বলছি। অর্থায়নের উৎস হচ্ছে অর্থ আমরা কোন কোন জায়গা থেকে যোগান দেব, টাকা আমরা কোন কোন জায়গা থেকে যোগান দেব, তাকে বলা হবে কি অর্থায়নের উৎস। তো নিশ্চয়ই তোমরা অর্থায়নের উৎস কি তা জানতে পেরেছ। টাকা কোন কোন ক্ষেত্র থেকে বা কার কাছ থেকে বা কোথায় থেকে আমরা কালেক্ট করব, অর্থাৎ সংগ্রহ করব আর তহবিল গঠন করব, কোন কোন জায়গা থেকে এনে, তাকেই বলা হয় অর্থায়নের উৎস। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা নিশ্চয়ই অর্থায়নের উৎস সম্পর্কে ধারণা পেয়েছ। পরবর্তীতে আমার যে আলোচনা তা হচ্ছে অর্থায়নের উৎসের প্রকারভেদ। আমরা প্রিয় শিক্ষার্থী প্রথমত অর্থায়নের উৎসের প্রকারভেদ আলোচনা করব। অর্থায়নের উৎসের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থায়নের উৎসকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। ফার্স্ট অফ অল, যে ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম, তা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়ন। আর নাম্বার দুই
অভ্যন্তরীণ অর্থায়ন, নাম্বার 2 বহিস্থ অর্থায়ন। বহিস্থ অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত অর্থায়নের উৎসের প্রকারভেদ নিয়ে কথা বলছি। তো প্রধানত আমরা অর্থায়নের উৎসকে দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 অভ্যন্তরীণ অর্থায়ন, নাম্বার 2 বহিস্থ অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, আমাদের শুরুতে অভ্যন্তরীণ অর্থায়ন কি তা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। দ্বিতীয়ত বহিস্থ অর্থায়ন কি সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো অভ্যন্তরীণ অর্থায়ন হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভেতরে যে অর্থায়নের ব্যবস্থা করা হয় তাকে আমরা অভ্যন্তরীণ অর্থায়ন বলব। আর একটা প্রতিষ্ঠানের বাইরে থেকে যে টাকার যোগান দেওয়া হয় তাকে আমরা বহিস্থ অর্থায়ন হিসেবে সংজ্ঞায়িত করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অর্থায়নের উৎসের প্রকারভেদের মধ্যে প্রথমত আমরা পাইলাম অভ্যন্তরীণ অর্থায়ন, দ্বিতীয়ত হচ্ছে বহিস্থ অর্থায়ন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা অভ্যন্তরীণ অর্থায়ন সম্পর্কে জানলাম, সাথে জানলাম বহিস্থ অর্থায়ন সম্পর্কে। এবার অভ্যন্তরীণ অর্থায়ন আমরা কাকে বলতে পারি? অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে আছে মূলধন। প্রিয় শিক্ষার্থী, অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে আছে মূলধন। তারপর যা আছে তা হচ্ছে শেয়ার। অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে আছে মূলধন, আছে শেয়ার। প্রিয় শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ অর্থায়ন সম্পর্কে জানলাম, অভ্যন্তরীণ অর্থায়ন কাকে বলে তা বুঝলাম। আর অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে যে 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 জিনিসগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে শেয়ার। তো আমাদের এখন মূলধন কি এবং শেয়ার কাকে বলে এই সম্পর্কে একটু ধারণা দেখা যাবে। তো মূলধন কাকে বলে প্রিয় শিক্ষার্থী? মূলধন একজন ব্যক্তি তার ব্যবসা পরিচালনা করার জন্য প্রথম যে টাকার যোগান দেয় তাকে মূলধন বলা হয়। অথবা প্রাথমিকভাবে কোনো ব্যবসা পরিচালনা করার জন্য যে টাকা আনা হয় তাকে আমরা মূলধন বলতে পারি। তারপর দ্বিতীয়তে যে যা আছে তা হচ্ছে শেয়ার। প্রিয় ছাত্রছাত্রী, শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। মূলধনের ছোট ছোট অংশকে শেয়ার বলা হয়। তো শেয়ার সম্পর্কে আমি এই অধ্যায়ে বেশি আলোচনা করব না। আমাদের পরবর্তী আরেকটা ক্লাস আছে যার মধ্যে শেয়ার নিয়ে বিস্তারিত কথা আছে। তো শুধুমাত্র তোমরা এই কথাই জানো যে শেয়ার বলতে আমরা বুঝি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এরই মধ্যে জানতে পারলাম অর্থায়নের উৎস, অর্থায়নের উৎসের প্রকার। তো অর্থায়নের উৎসের প্রকারভেদকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। তা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন, পরবর্তী হচ্ছে বহিস্থ অর্থায়ন। তো আমরা এবার অভ্যন্তরীণ অর্থায়নের যে মূল কাঠামো পাইলাম তার মধ্যে একটা হচ্ছে মূলধন, দ্বিতীয়টা হচ্ছে শেয়ার। তো ছাত্রছাত্রীবৃন্দ, মূলধন কি এবং শেয়ার কি তাও এর মধ্যে আমরা জেনে গেলাম। এবার প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে নাও বহিস্থ অর্থায়ন। তো বহিস্থ অর্থায়নকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে স্বল্প মেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বহিস্থ অর্থায়নকে কয়েক ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে স্বল্প মেয়াদী অর্থায়ন, স্বল্প মেয়াদী অর্থায়ন, স্বল্প মেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বহিস্থ অর্থায়ন সম্পর্কে জানব। বহিস্থ অর্থায়ন প্রথমে যেটা আসছে তা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, তারপর যা আসছে তা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন, আর অবশেষে হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমরা এখন জানব স্বল্পমেয়াদী অর্থায়ন কি। স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ বহন করার জন্য যে টাকার দরকার হয় তাকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন হিসেবে চিহ্নিত করতে পারি। আর মধ্যমেয়াদী অর্থায়ন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের 1 বছরের কম সময়ের জন্য এক বছরের কম সময়ে খরচ বা বহন করার জন্য যে অর্থের যোগান দেওয়া হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। সর্বশেষ দীর্ঘমেয়াদী অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের 1 বছরের অধিক 5 বছর 10 বছরের খরচ বা বহন করার জন্য যে অর্থের যোগান দেওয়া হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থায়নের প্রকারভেদের প্রধানত 2 প্রকার প্রকারভেদ পাইছিলাম, তা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়ন আর নাম্বার 2 হচ্ছে বহিস্থ অর্থায়ন। তো অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে আছে মূলধন, শেয়ার, আর বহিস্থ অর্থায়নের মধ্যে যা আছে তা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অর্থায়নের উৎস সম্পর্কে জানতে পারছো। অর্থায়নের উৎসের প্রকারভেদ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পেরেছ। এর মধ্যে অভ্যন্তরীণ অর্থায়ন, বহিস্থ অর্থায়ন কি তাও তোমরা শিখতে পেরেছ। অবশেষ হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে আছে মূলধন এবং শেয়ার কাকে বলে তা সম্পর্কেও তোমরা জানতে পেরেছ। বহিস্থ অর্থায়ন হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো প্রিয় শিক্ষার্থী, স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে আমরা বলছি যে একটা প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ বহন করার জন্য যে টাকার যোগান দেওয়া হয় তাকে বলা হয় স্বল্পমেয়াদী অর্থায়ন। আর একটা প্রতিষ্ঠানের 1 বছরের কম 6 মাস, 5 মাস, 8 মাস, 9 মাসের খরচ বহন করার জন্য যে অর্থের যোগান দেওয়া হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী অর্থায়ন। সর্বশেষ 1 বছরের অধিক 3 বছর, 5 বছর, 4 বছর এর খরচ বহন করার জন্য যে অর্থের যোগান দেওয়া হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুধুমাত্র তোমাদের সাথে কথা বললাম অর্থায়নের উৎস নিয়ে, অর্থায়নের প্রকারভেদ নিয়ে। আর পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনায় রইল। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।